ইতিমধ্যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টি-20 ম্যাচ হচ্ছে তার প্রথম এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু শেষ হয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচ যেখানে কিন্তু ভারত পরাজয় গ্রহণ করেছে, অর্থাৎ হেরেছে। ডিআরএস ম্যাথড ছিল সেখানে সেখানে হেরে গেছে। বেশ কিছু প্লেয়ার কিন্তু সেখানে ফ্লপ করেছে, যার জন্য কিন্তু এই হার। এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ভেন্যুতে কোন প্লেয়াররা ভালো খেলতে পারে এবং ইতিমধ্যে আপনাকে কে সব থেকে ভালো পয়েন্ট দিতে পারে, পিচ রিপোর্ট কেমন হতে চলেছে, ওয়েদার কেমন হতে চলেছে, বৃষ্টি হবে কি না হবে না, প্লেইং 11 কি রয়েছে, এক্সেট্রা সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। এই টি-20 ম্যাচটি কিন্তু সাউথ আফ্রিকা এবং ভারতের তৃতীয়তম আর শেষতম খেলা, অর্থাৎ এটাই থার্ড টি-20 ম্যাচ এবং এটাই কিন্তু শেষ টি-20 ম্যাচ সাউথ আফ্রিকার ট্যুরের জন্য। খেলা হবে জোহানেসবার্গে। সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে যে খেলা হচ্ছে সেই খেলা কিন্তু জোহানেসবার্গে কিন্তু হতে চলেছে এবং যা হবে 14ই ডিসেম্বর ভারতীয় সময় রাত্রি 8:30টার সময় এবং যা হবে জোহানেসবার্গ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে কিন্তু অনেক ইতিহাস রয়েছে এবং এখানে পারফরমেন্স কিন্তু দুই দলেরই ভালো রয়েছে। ইন্ডিয়ার কিন্তু পারফরমেন্স একটু কম রয়েছে সাউথ আফ্রিকার তুলনায়। এই এখানে যে সিটিং ক্যাপাসিটি তা রয়েছে 30,000 দর্শক কিন্তু সিটিং ক্যাপাসিটি এখানে কিন্তু রয়েছে। এবার আমরা আলোচনা করব আজকের ওয়েদার কেমন, এই খেলার ওয়েদার কেমন রয়েছে। এই খেলার ওয়েদার যদি বলা যায়, এখানে কিন্তু বৃষ্টি হবার কোনো রকম চান্স কিন্তু নেই, তবে অনেকটা টেম্পারেচারটা কম থাকবে, একটু ঠান্ডার ভাবটা বেশি রয়েছে, তবে এখানে কিন্তু বৃষ্টি হবার সেরকমভাবে কোনো সুযোগ কিন্তু নেই। দ্বিতীয় আমরা আসবো পিচ রিপোর্টে। পিচ রিপোর্ট যদি আমরা দেখি, এটা কিন্তু ব্যাটিং পিচ রয়েছে। এই গ্রাউন্ডে যে খেলা হয়েছে তা হচ্ছে 10টি ম্যাচ হয়েছে ইতিমধ্যে এবং 10টি ম্যাচের মধ্যে ব্যাটিং ফার্স্ট করে উইনিং হয়েছে মাত্র 3টি এবং বোলিং ফার্স্ট করে উইনিং হয়েছে 7টি এবং এখানকার যে অ্যাভারেজ স্কোর রয়েছে তা হচ্ছে 158, অর্থাৎ 160-এর কাছাকাছি এবং লোয়েস্ট স্কোর যেটা রয়েছে সেকেন্ড ইনিংসে যে স্কোর করেছে, মানে দ্বিতীয় ব্যাটিং করে যে স্কোর তা কিন্তু 143, অর্থাৎ 143, 145 এরকম আশেপাশে কিন্তু রয়েছে এবং হাই স্কোর এই গ্রাউন্ডে কিন্তু হাই স্কোর রয়েছে যা 6 উইকেটে 236 রান এবং লোয়েস্ট স্কোরও কিন্তু এখানে রয়েছে 98 অল আউট এবং হাইস্ট চেজ কিন্তু 236 রানে কিন্তু হাইস্ট চেজ রয়েছে এবং ডিফেন্সও কিন্তু 153 রানের রয়েছে। অর্থাৎ এই যে গ্রাউন্ড এখানে কিন্তু ব্যাটিং সহায়তা করবে এবং অনেকটা স্কোর হবে এবং উইকেটও কিন্তু এখানে পড়বে। সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ যে ফোকাসটা দেব টিম তৈরি করতে গিয়ে তা দেব ব্যাটিং এবং বোলিংয়ের ওপর, স্পেসারের ওপর দেবো, স্পিনারের ওপর জোর কম দেবো এবং অলরাউন্ডারের ওপর সব থেকে বেশি আমরা জোর দেবো এখানে। তবে যদি দুই টিমের ইনজুরি সম্পর্কে আলোচনা করি তবে বলবো এখনো পর্যন্ত দুই টিমের পক্ষ থেকে কোনো ইনজুরির খবর এখনো আসেনি। এই ভিডিও যখন বানাচ্ছি সেই ভিডিও বানানোর সময় পর্যন্ত কোনো ইনজুরির আপডেট কিন্তু নেই। সেক্ষেত্রে এখনো কোনো দুশ্চিন্তা দুই দলের পক্ষ থেকেই নেই। এবার আমরা দেখে নেব হেড টু হেড। এখনো পর্যন্ত ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে খেলা হয়েছে সেই খেলার মধ্যে সাউথ আফ্রিকা জিতেছে 11 বার এবং ইন্ডিয়া জিতেছে 13 বার, অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত 24টি ম্যাচ হয়েছে ভারতে এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং সেই ম্যাচ তার মধ্যে কিন্তু 11 বার জিতেছে সাউথ আফ্রিকা এবং 13 বার জিতেছে কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ হেড টু হেডে কিন্তু এগিয়ে রয়েছে ইন্ডিয়া। আমরা সম্ভাব্য সাউথ আফ্রিকার যে প্লেইং 11 রয়েছে সেই প্লেইং 11টি এক নজরে দেখে নেব। সর্বপ্রথমে রয়েছে কিন্তু রেজা হেনরি, রয়েছে ভিদ্রিক, রয়েছে মাকরাম এবং ক্লাসেন, ডেভিড মিলার, রয়েছে স্টাব, রয়েছে ফেলোকোয়ে এবং ম্যাক্রো জনসন, রয়েছে কেটজি এবং উইলিয়ামসন, পাশাপাশি রয়েছে সামসি। এই ছিল মোটামুটি সাউথ আফ্রিকার প্লেইং 11। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ার প্লেইং 11 কেমন রয়েছে। ইন্ডিয়ার প্লেইং 11 কিন্তু আগের ম্যাচে ফ্লপ করেছে জয়সওয়াল
জয়সওয়াল কিন্তু ফ্লপ করেছে, তবু তাকে প্লেইং 11-এ রাখা হয়েছে, ওপেনিং করবে। পাশাপাশি শুভমান গিল কিন্তু রয়েছে, তিলক বর্মার কিন্তু একটা সুযোগ রয়েছে এই ম্যাচে খেলা। পাশাপাশি তিলক বর্মা খেলছে শেষ আয়ের পরিবর্তে, খেলছে 3 নম্বরে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, অবশ্যই রিঙ্কু সিং লাস্ট পারফরমেন্স কিন্তু লাজবাব ছিল। এবং জিতেন শর্মা কিন্তু আবার হয়তো তাকে প্লেইং 11-এ রাখা হতে পারে, তবে তার জায়গায় কিন্তু আমরা ঈশান কিষানকেও দেখতে পারি। তবে রবীন্দ্র জাদেজা রয়েছে, আর্শদীপ রয়েছে কিন্তু এখানে, এবং মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার এর আগের দিন উইকেট পেয়েছে। মোহাম্মদ সিরাজও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আর্শদীপ কিন্তু এখানে অনেকটা ফ্লপ করছে, কুলদীপ যাদব ফ্লপ করছে, জিতেন্দ্র শর্মা ফ্লপ করছে, বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার পক্ষে ফ্লপ করছে। এবার যদি দেখে নেওয়া যায় সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে কি প্লেয়ারগুলো, আমরা সর্বপ্রথমে দেখে নেব সাউথ আফ্রিকার কি প্লেয়ারগুলো। সাউথ আফ্রিকার কি প্লেয়ারে প্রথমে হচ্ছে রেজা হেনরি। তার পারফরমেন্স কিন্তু লাজবাব ছিল। লাস্টে কিন্তু করেছে সে 49 রান করেছে, এবং কন্টিনিউয়াস যদি তার পারফরমেন্স দেখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর রয়েছে। এবং মাকরাম কিন্তু তার পারফরমেন্সও যথেষ্ট ভালো রয়েছে, তিনি অলরাউন্ডার রয়েছে, সুতরাং সেক্ষেত্রে তাকে টিমে রাখা যেতে পারে, এবং রেজাকেও কিন্তু টিমে রাখা যেতে পারে। ক্লাসনকে কিন্তু এখানে আপনি ড্রপ করতে পারেন, কি প্লেয়ার হলেও কিন্তু আপনি এখানে ড্রপ করে দিতে পারেন ক্লাসনকে। ডেভিড মিলার, তার কাছ থেকে সেরকম পারফরমেন্স খুব ভালো পাওয়া যাচ্ছে না, তবে তাকে ড্রপ করতে পারেন। তবে ড্রিম টিমে কিন্তু চলে আসছে, সেক্ষেত্রে আপনি রাখতেও পারেন আবার না রাখতেও পারেন, তবে রিস্কি হতে পারে। পাশাপাশি ফ্লাকন, তাকে কিন্তু ড্রপ করে দেওয়াই ভালো অলরাউন্ডার হিসাবে, কারণ তার জায়গায় অন্য কাউকে নিয়ে নেওয়া যেতে পারে। পরবর্তী আপনার রয়েছে ম্যাক্রো জনসন, তার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে, এবং কিটজি, তার পারফরমেন্সও কিন্তু সুন্দর রয়েছে। লাস্ট ম্যাচে কিন্তু 3টে উইকেট পেয়েছে, তার আগে 2টি 3টি এরকম করে উইকেট পাওয়ার কিন্তু প্রবণতা রয়েছে। এবং ভারতের যদি আমরা দেখে নিই একবার কি প্লেয়ারগুলো আমরা ভারতের পক্ষ থেকে দেখে নিচ্ছি, তাদের কিন্তু প্রথমে জয়সওয়াল, তার পারফরমেন্স কিন্তু খুবই বাজে রয়েছে, অর্থাৎ তাকে এখানে ড্রপ করে দেওয়া যেতেই পারে। তবে এমনও হতে পারে যে পরবর্তী ম্যাচে ভালো খেলতে পারে, তবে ড্রপ করাটা ভালো হবে। আমি বলবো শুভমান গিলকে পুরোপুরি ড্রপ করে দেওয়ার জন্য, কারণ শুভমান গিলের এই মুহূর্তে পারফরমেন্স খুবই খারাপ, এবং জোহান্সবার্গে প্রথমবার খেলতে যাচ্ছে, সেক্ষেত্রে কেমন পারফরমেন্স হবে সেটা বলা যাচ্ছে না, তবে তার পারফরমেন্স খুব ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। তাই যে ভারতীয় 2 ওপেনারকে কিন্তু আমি এখানে ড্রপ করে দিচ্ছি, এই 2 প্লেয়ারকে কিন্তু আমি টোটালি ড্রপ করলাম। এবং পরবর্তী আমি যদি সূর্যকুমার যাদব, একে কিন্তু রাখা যেতেই পারে। লাস্ট ম্যাচ ফ্লপ করেছে, আবার একটা ভালো খেলেছে। অ্যাকচুয়ালি সূর্যকুমার যাদবের আমরা পারফরমেন্সটা যদি দেখি, একটা ম্যাচ ভালো খেলে, একটা ম্যাচ খারাপ খেলে, সেক্ষেত্রে কিন্তু সূর্যকুমার যাদবকে রাখা যেতে পারে, একজন নিঃসন্দেহে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি রবীন্দ্র জাদেজা, তাকে কিন্তু রাখা যেতে পারে যদি ভারত প্রথমে ব্যাট করে, তবে তাছাড়া কিন্তু সেকেন্ডে যখন ভারত ব্যাট করবে সেক্ষেত্রে না রাখার কোনো প্রয়োজন নেই। মোহাম্মদ সিরাজকে কিন্তু রাখা যেতে পারে, কারণ লাস্ট ম্যাচে যে কোনো ফাইনাল অর্থাৎ ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে কিন্তু মোহাম্মদ সিরাজ জ্বলে ওঠে, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ সিরাজ খুব ইম্পর্টেন্ট একটা কি প্লেয়ার হতে চলেছে। এবং কুলদীপ যাদব, তার পারফরমেন্সও কিন্তু এই মুহূর্তে খুব ভালো রয়েছে, একটা উইকেট পেয়েছে, তবে এর আগের ম্যাচগুলো ফ্লপ গিয়েছে। তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার পারফরমেন্স সেভাবে এখনও জেগে ওঠেনি, তবে একটা আশা রাখা যেতে পারে, সেক্ষেত্রে কুলদীপ যাদবকে আপনারা অবশ্যই টিমে রাখতে পারেন। এবার যদি বেস্ট পারফরমেন্সের মধ্যে আমরা দেখি, সাউথ আফ্রিকা এবং ভারতের বেস্ট পারফরমেন্স প্লেয়ারগুলো আমরা এক নজরে দেখে নেব। রেজা হেনরি, প্রথমে বলেছিলাম রেজা হেনরিকে কিন্তু অবশ্যই টিমে রাখা যেতে পারে, বিথ্রিককে রাখা যেতে পারে, অ্যাড্রিন মার্কানকে রাখা যেতে পারে, ক্লাসনকে এখানে কিন্তু আপনি ড্রপ করে দিতে পারেন। আমি ক্লাসনকে কোনো মতেই আমি রাখছি না টিমে, কারণ আমি ড্রপ করে দিচ্ছি। ডেভিড মিলারকে আপনি রাখতে পারেন, কারণ তার কারেন্ট রান রেট 10-8 রয়েছে, এবং যে কোনো মুহূর্তে ভালো খেলতে পারে, সেই ক্ষেত্রে আপনি ডেভিড মিলারকে রাখতে পারেন। তিলক বর্মাকে অবশ্যই আমি বলবো টিমে রাখার জন্য, কারণ তিলক বর্মা নেক্সট ম্যাচ কিন্তু ভালো খেলতে চলেছে পরিষ্কার। এবং সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংকে এখানে আপনি ড্রপ করতে পারেন, আগের ম্যাচ ভালো খেলেছে, পরের ম্যাচ কিন্তু ভালো খেলে না, অর্থাৎ রিঙ্কু সিংয়ের এবং সূর্যকুমার যাদবের ফর্মুলা কিন্তু একই রয়েছে, একটা ম্যাচ ভালো খেলা, একটা ম্যাচ খারাপ পারফরমেন্স করা। তাই সেক্ষেত্রে কিন্তু সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংকে আপনি রাখলে কিন্তু রিস্কি হতে পারে, তবে টিমে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ যে কোনো মুহূর্তে। তবে জিতেন শর্মাকে কিন্তু এখানে ড্রপ করা যেতে পারে, জিতেন শর্মা সেভাবে পারফরমেন্স কিন্তু দিতে পারছে না, তবে জিতেন শর্মার কিন্তু ফ্রন্ট ফুটে খেলার একটা ভালো প্রবণতা রয়েছে,
তবে যদি টিকে যায় কিন্তু জিতেন শর্মা ভালো পয়েন্ট কিন্তু বার করে দিতে পারবে এক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে রবীন্দ্র জাদেজাকে কিন্তু চোখ বন্ধ করে আমরা টিমে রাখতে পারি। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে কাকে রাখবেন ভাবছেন? ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে এখানে কিন্তু বেশ কিছু নাম কিন্তু সাজেস্ট করা রয়েছে। রেজা হেনরিক রয়েছে, অ্যাডেন মার্কান রয়েছে, ক্লাসন রয়েছে। আমি ক্লাসনকে প্রথমে টিম থেকে বাদ দিচ্ছি। মার্কো জনসনকে আপনি রাখতে পারেন। জয়সওয়ালকে কিন্তু আপনি যদি 3-4টে টিম বানান সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা টিমে জয়সওয়ালকে রাখতে পারেন। এক্ষেত্রে কি হবে, যদি ভালো খেলে দেয় সেই টিমটা কিন্তু আপনার অনেকটা গতি হয়ে যাবে, তাই রাখতে পারেন। এবং শুভমান গিলকেও কিন্তু একই ফর্মুলাতে রেখে দিতে পারেন। সূর্যা কুমার যাদবকে অবশ্যই যে কোনো একটা টিমে ক্যাপ্টেন করা প্রয়োজন রয়েছে। এই ছিল মোটামুটি আজকের ড্রিম ইলেভেনের মেন পয়েন্টগুলো। মোটামুটি এই ছিল আজকের ড্রিম ইলেভেন টিম। আর মোটামুটি যতটা অল্প সময়ের মধ্যে অল্প টাইমের মধ্যে আপনাদেরকে জানাতে পেরেছি ততটা জানিয়েছি। আর কারণ বেশি যত বলবো তত আপনাদের অধৈর্য হবে এবং আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না, তাই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটা পেরেছি জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো যে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে। লিঙ্কে ক্লিক করে যদি জয়েন করেন সেক্ষেত্রে সেখানে আমি প্রতি মুহূর্তে কিছু আপডেট দিতে থাকি এবং আপনাদেরকে 4-5টা করে টিম কিন্তু বানিয়ে দিতে পারবো সেখানে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন অবশ্যই দেখবেন যে সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছেন কিনা। এবং টেলিগ্রাম চ্যানেল কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটাও ফ্রি রয়েছে। পাশাপাশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, আগামী দিনে আপনাদের কতটা সাপোর্ট পাবো। কারণ প্রত্যেক দিন আপনাদের সামনে এইভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসবো। তাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ফ্যান্টাসি প্রেডিকশন নিয়ে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।